শ্রোতা বন্ধুরা, শুরু হলো কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান সোনালী জীবন। পরিবেশিত হচ্ছে কৃষি রেডিও ৯৮.৮ FM থেকে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সিমকা ও রূপান্তর। সোনালী জীবন অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থাপনা বিষয়ে। আজকের সোনালী জীবন অনুষ্ঠানে বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত আছেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুনুন তার কথা। সেচ মানেই পরিকল্পিতভাবে বাহির থেকে পানি সরবরাহ করা। জমি বা ফসলের চাহিদা অনুযায়ী যখন বাহির থেকে কাঙ্ক্ষিত পরিমাণ পানি সরবরাহ করা হবে তখন সেটাকে আমরা সেচ বলি। সেচের সাথে নিকাশও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। জমির বা ফসলের প্রয়োজনে যেমন সেচের বা পানির প্রয়োজন হয়, তেমনি অতিরিক্ত পানি কিন্তু ফসলের জন্য ফসল উৎপাদনে ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সে কারণে সেচের কথাগুলো যখন আসবে বা সেচের কথা যখন আসবে তখনই নিকাশের কথাও সাথে সাথে আমাদের ভাবতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সেচ ছাড়া কোনো ফসল ভালোভাবে উৎপাদিত হয় না। আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে শুধুমাত্র ধান উৎপাদন করলেই শুধু আমাদের সেচের প্রয়োজন হয়, বাকি অন্যান্য ফসল হিসাবে ডাল, তেল বা অন্যান্য যেসব ফসলগুলো আছে সেগুলো উৎপাদন করতে সেচের তেমন প্রয়োজন হয় না। আসলে কথাটা কোনো মতেই ঠিক না। বা আমরা যেমন বলি মানুষের জীবন আছে, অর্থাৎ যাদের জীবন আছে তাদের পানির প্রয়োজন আছে, গাছের তো জীবন আছে। সে কারণে গাছ বা ফসল উৎপাদন করতে গেলে অবশ্যই আমাদের সেচ নিশ্চিত করতে হবে। আর সেচ যদি আমরা নিশ্চিত করতে পারি, অর্থাৎ সময় মতো যথাযথ পরিমাণে যদি আমরা পরিমিত সেচ ব্যবস্থা বা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাব। আর যদি সেচ নিয়মিত পরিমিত না দেয় তাহলে অবশ্যই আমরা কখনো কাঙ্ক্ষিত ফলন তো পাবই না, কোনো ক্ষেত্রে আমরা কোনোই ফসল পাবো না। প্রশ্ন আসতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষিতে কী ধরনের সেচ ব্যবস্থাপনা পরিচালিত হয়ে আসছে। আসলে সেচের ইতিহাস দীর্ঘ। নদী, খাল, বিল, পুকুর, ডোবা এসব জায়গা থেকে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ শুরু থেকে মানে ইতিহাসের শুরু থেকে তারা সেচ দিয়ে এসেছে। বিশেষভাবে ডোন, সেউতি বা ঝাঁঝরা দিয়ে কিন্তু এগুলো পূর্ব আমল থেকেই এই সেচ দেওয়া হতো। পরবর্তীতে আধুনিকতার কারণে আমাদের গভীর নলকূপ, অগভীর নলকূপ যেটাকে আমরা ডিপ টিউবওয়েল বলি, অগভীর নলকূপ যেটাকে আমরা শ্যালো টিউবওয়েল বলি, LLP লো লিফট পাম্প বা এমনিতে পাওয়ার পাম্পের মাধ্যমে আমরা ভূ উপরিস্থিত পানি থেকে আমরা সেচ দিয়ে থাকি। সাধারণত গভীর নলকূপ এবং অগভীর নলকূপ দিয়ে মাটি ভূ নিম্নস্থ পানি থেকে অর্থাৎ পানির স্তর থেকে পানি তুলে সেচ দেওয়া হয়, আর LLP তথা পাম্প দিয়ে ভূ উপরিস্থিত পানি থেকে পানি দেওয়া হয়। তো মোটামুটিভাবে এই পদ্ধতিগুলো বর্তমানে বাংলাদেশের সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে। তবে আরেকটি কথা যদি বলতেই হয়, বাংলাদেশের কৃষির মৌসুম 3টি, খরিফ 1, খরিফ 2 এবং শীত মৌসুম। খরিফ 1 সাধারণত জুলাইয়ের মাসের 16 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত। এই সময় খুব বেশি সেচের প্রয়োজন হয় না, যেহেতু তখন মোটামুটিভাবে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হয়ে থাকে। জুলাইয়ের 16 তারিখ থেকে শুরু করে অক্টোবরের 15 তারিখ পর্যন্ত আমরা খরিফ 2 মৌসুম বলি। এই সময় কিন্তু আসলে সেচের মাঝারি বা কম সেচের প্রয়োজন হয়। আমরা সাধারণত বলি ধানের ক্ষেত্রে সম্পূরক সেচের প্রয়োজন, অর্থাৎ খুব সবসময় দিতে হয় না, প্রতিবার দিতে হয় না, অল্প পরিমাণ সেচ দিলেই আমরা ওই আমন ফসলটাকে ভালোভাবে আমরা উৎপাদন করতে পারি। তবে সেচের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো শীত মৌসুম, যেটা অক্টোবরের 16 তারিখ থেকে শুরু হয়ে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত যেটা চলে। এই সময় আবহাওয়া শুষ্ক থাকে, মাটিতে ময়েশ্চার তথা আর্দ্রতার পরিমাণ কম থাকে, সে কারণে পানির ডিমান্ড বা চাহিদা অনেক বেশি থাকে। সে কারণেই ওই সময় আমাদের বড় ফসল হয়, শাকসবজি হয়, ডাল, তেল ফসল হয়। তো আমরা এই সময় কিন্তু যদি সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো। অনেকে হয়তো জানতে চান যথাযথভাবে যদি সেচ না দেয় তাহলে আসলে আমাদের কি ক্ষতি হয়। ওই যে শুরুতে বলেছিলাম পানির অপর নাম জীবন। যদি মানুষের জীবনে রক্ষার্থে পানির প্রয়োজন আবশ্যকীয় হয় তাহলে অবশ্যই কৃষির ক্ষেত্রে, ফসল উৎপাদনের ক্ষেত্রে পানিও আবশ্যকীয়। যেহেতু না কৃষির প্রতিটা গাছই তাদের জীবন আছে, সুতরাং তাদের পরিমিত এবং নিয়মিত সেচ দিতে হবে। যেমন একটা উদাহরণ যদি দেই, গম আবাদের ক্ষেত্রে যখন 17 থেকে 22 দিন যখন হয় তখন যদি একবার সেচ দেওয়া যায় তাহলে গমের
উৎপাদন ফলন অনেক বেশি বেড়ে যায়। কিন্তু ওই সময় যদি আমরা না দিতে পারি তাহলে গমের ফলন সাধারণত হয় না, যদি হয় তাহলে খুব কম হয়। এই জন্যে আমাদের কৃষি বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণবিদ বা কৃষিবিদদের পরামর্শ অনুযায়ী যদি আমরা আমাদের প্রতিটা ফসলেই শিডিউল করে, তালিকা করে আমরা যে সেচ দেই, তাহলে আমরা আমাদের যেসব গাছ মানে ফসল ফলাদি আছে সেগুলো তাদের গাত্র বৃদ্ধি যথাযথভাবে হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো। আরেকটি কথা বলি, যেমন ধানের ক্ষেত্রে সবসময় জমিতে পানি রাখতে হবে এমন কোনো কথা নেই। আমরা কখনো শুকাবো, কখনো আমরা ভিজাবো। তবে যখন ধানের ছড়া আসা শুরু হয়, দুধ হয় যখন ধানের ছড়াতে, তখন কিন্তু পানি অবশ্যই থাকতে হবে। আবার ধান যখন মানে ক্ষীর অবস্থায় পৌঁছে যায়, একটু শক্ত হয়ে যায়, তখন যদি অর্থাৎ পাকার শেষ অবস্থায় যদি ধানে জমিতে পানি থাকে তাহলে কিন্তু পাকতে অনেক দেরি করবে এবং কাটতে দেরি হবে। সেই জন্য আমরা বলি, আমাদের কৃষি বিজ্ঞানীরা, কৃষি বিশেষজ্ঞরা বলেন যে যখন ধানের শীষ বের হওয়ার পরে শক্ত হয়ে যাবে, দুধ ক্ষীর শক্ত হয়ে যাবে, তখন এরপর থেকে আর জমিতে পানি রাখবো না। এবারে আরেকটা কথা, সাশ্রয়ী সেচের কথা আমরা অনেকে বলি, যে আসলে এই যে সেচের আমাদের দেশে কৃষক ভাইরা জেনে হোক না জেনে হোক তাদের যে পরিমাণ পানি দিয়ে তাদের জমি বা ফসল আবাদ করা দরকার, তার চেয়ে অনেক বেশি পরিমাণ পানি তারা ব্যবহার করেন, যে কারণে আমাদের পরিবেশের কিন্তু বিপর্যয় দেখা দিয়েছে। এখন আমাদের অনেক বিজ্ঞানীরা বলছেন যে আমাদের ভূগর্ভস্থ পানির যে স্তর সে অনেকটুকু নেমে গেছে, যার মানে প্রভাব আমাদের পরিবেশের ভিতরে পড়ছে, যেটা আমাদের পরিবেশ বিপর্যয় ডেকে নিয়ে আসছে। সেজন্য আমাদের বিজ্ঞানে খুব কম খরচে চমৎকার একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, সেটাকে ইংরেজিতে বলা হয় AWD বা অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি। বাংলা যদি বলি শুকানো বা ভেজানো পদ্ধতি। এটা সাধারণত প্লাস্টিকের চোং কিংবা বাঁশের চোং দিয়ে কাজটা করা হয়। এখানে মাটির ভিতরে এটাকে মানে গাড়া হয় 6 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত এবং উপর দিকটা খোলা থাকে। ওই খোলা থাকে উপর দিক দেখার পরে যদি দেখা যায় তলাতে পানি জমা আছে, তখন কোনো পানির প্রয়োজন নেই বা কোনো সেচের প্রয়োজন নেই। আর যদি পানি জমা না থাকে তখনই কেবলমাত্র আমরা পরিমাণ মতো সেচ দেব। একটি উদাহরণ যদি এই ক্ষেত্রে দেই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমাদের বাংলাদেশে আমাদের কৃষক ভাইরা 1 কেজি ধান উৎপাদন করার জন্য 3 থেকে 4 হাজার লিটার পানি খরচ করে থাকেন। কিন্তু আমরা যদি এই AWD মেথডে চোং যদি ব্যবহার করি তাহলে মাত্র 1 থেকে 1.5 হাজার লিটার পানি যথেষ্ট সেই 1 কেজি অর্থাৎ সমপরিমাণ ধান উৎপাদন করার জন্য। সুতরাং আমরা প্রত্যেকেই এই প্লাস্টিকের চোং, যার দাম সর্বোচ্চ 100 টাকা থেকে 200 টাকা, অথবা বাঁশের চোং যদি ব্যবহার করি তাহলে 20 থেকে 50 টাকা খরচ হবে। এটাকে ছিদ্র করে কৃষি বিভাগের যে কোনো উপসহকারী বা কৃষিবিদের সাথে যোগাযোগ করলে তাদের ওখানে তারা দেখিয়ে দিবেন, কিংবা নিজের ওগুলো তৈরি করে আমরা এই চোং ব্যবহার করে AWD পদ্ধতি অবলম্বন করতে পারি এবং অতিরিক্ত পানি নষ্ট থেকে বাঁচিয়ে সাশ্রয়ী পদ্ধতিতে সেচ দিয়ে আমরা আমাদের ফসল উৎপাদন করতে পারি। দক্ষিণাঞ্চলের পানির কথা অনেকে বলেন যে এখানে লবণাক্ত পানি, এখানে সেচের কি হবে। এখানে দুটো বিষয় আছে। যে প্রথমত আমরা কম সেচের বা কম পানির প্রয়োজন সেসব ফসলগুলো আমরা ওখানে উৎপাদন করব। আর যদি সেচ দিতে হয় তাহলে বছরে কিছু কিছু মৌসুম আছে যে সময় আসলে সেচের পানি খুব স্বাদু পানি থাকে, সে পানিগুলো আমরা দিয়ে ব্যবহার করে আমরা তখন সেচের ব্যবস্থা করব। যে কথাগুলো বললাম, ফসল উৎপাদনের প্রয়োজনে, আমাদের মাটির প্রয়োজনে, মাটির যে ছোট ছোট পোরগুলো বা ছিদ্রগুলো আছে সেগুলো ভরে থাকা দরকার। সেখান থেকে আমাদের কি বলবো যে ফসলগুলো তাদের শিকড় দিয়ে আস্তে আস্তে অসমোসিস পদ্ধতিতে পানি টেনে নিয়ে খাদ্য মিশ্রণ করে তারপর তারা খায় এবং বেঁচে থাকে। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তারা খাদ্য তৈরি করে, গাত্র বৃদ্ধি করে, পরবর্তীতে ফুল ফল এগুলো তারা উৎপন্ন করে। সেই ক্ষেত্রে সেচ আমাদের আবশ্যকীয় একটা মানে উপকরণ, আমাদের সেচ দিতেই হবে। ফসলে সাধারণত 2, 3 বা 4 বার পর্যন্ত সেচ দিতে হয়। তবে যদি পরিকল্পিতভাবে কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলে একটা শিডিউল করে যদি আমরা সেচ দেই তাহলে আমাদের এই যে সেচ ব্যবস্থাপনার যে সমস্যা, সে সমস্যা কেটে যাবে। সেচ সংশ্লিষ্ট যে অতিরিক্ত খরচ সেটা আমরা কাটিয়ে উঠতে পারি। তার আরেকটি কথা বলে নাকি, সেটা হচ্ছে যে রোয়ার পাম্প বা ট্রেডল পাম্প খুব কম দামে কিন্তু এখন বিভিন্ন জায়গায় পাওয়া যায়, অথবা ঝাঁঝের মাধ্যমে, কলসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে সেচের যে চাহিদা সেগুলি মেটাতে পারি। আমাদের সে প্রাক্তন সেঁতি, দোন, ট্রেডল পাম্প, রোয়ার পাম্প, তারপরে যে কলসি, এই সেচগুলির সাথে সাথে আমাদের গভীর নলকূপ, অগভীর নলকূপ কিংবা পাওয়ার পাম্প, এই সবগুলো মিলিয়ে আমরা যদি আমাদের সেচ ব্যবস্থাপনাকে যদি সুনিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই আর
আবারও বলি, উল্লেখ করতে যাই, AWD পদ্ধতি যদি আমরা যথাযথভাবে অনুসরণ করি আমাদের ফসলের উৎপাদনের ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমরা সাশ্রয়ী পদ্ধতিতে আমাদের ফসল উৎপাদন করতে পারবো, পানির অপচয় রোধ করতে পারবো, আমাদের পরিবেশ সম্মত থাকবে, উৎপাদন খরচ কমবে এবং অবশ্যই লাভ বেশি হবে। বলছিলেন কৃষিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপপরিচালক গণযোগাযোগ, কৃষি তথ্য সার্ভিস, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ। কৃষি রেডিও FM 98.8, কৃষি রেডিও FM 98.8। অনিয়মিত, অনিশ্চিত, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং ক্রমাগত তাপমাত্রা বাড়ার কারণে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানির পরিমাণ কমে যাচ্ছে। আবার দেশের প্রধান প্রধান নদ নদী সহ মোট ৫৪টি নদ নদীর উৎপত্তি স্থল হিমালয়ের পাদদেশে অবস্থিত অন্যান্য দেশসমূহে থাকায় এসব দেশসমূহের ক্রমবর্ধমান পানির চাহিদার কারণেও এসব নদ নদীসমূহের নাব্যতা কমছে। অন্যদিকে দেশের কৃষি উৎপাদন, শিল্পায়ন, নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির পাশাপাশি সব সেক্টরে পানির চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদন চাহিদা বাড়ার সাথে সাথে সেচের চাহিদাও বেড়ে যাচ্ছে। সর্বোপরি জলবায়ু পরিবর্তনগত কারণে সৃষ্ট পানির ঘাটতি ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদনে ঝুঁকি বাড়ছে। ফলে কৃষিক্ষেত্রে এই ঝুঁকি হ্রাসের পাশাপাশি সৃষ্ট বিরূপ পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো উপযোগী কলাকৌশল গ্রহণ করা একান্ত প্রয়োজন। গত ৩ থেকে ৪ দশক ধরে জলবায়ু পরিবর্তন বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনিয়মিত, অনিশ্চিত, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং ক্রমাগত তাপমাত্রা বাড়ার ফলে ভূপৃষ্ঠস্থ ও ভূগর্ভস্থ পানির উপর বিরূপ প্রভাব পড়ছে। অথচ সারা দেশে ছোট ও বড় অসংখ্য নদ নদী জলের মতো বিস্তার করে আছে, যার অধিকাংশই শুষ্ক মৌসুমের শুরুতে শুকিয়ে যায়, যা সেচের পানি সংকটকে তীব্রতর করছে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের অবস্থা ক্রমেই খারাপের দিকে অগ্রসর হচ্ছে। শুকনো মৌসুমে সেচের পানি সংকট যেমন তীব্র হচ্ছে, তেমনি অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে আমন মৌসুমেও সম্পূরক সেচের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, যা দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদন চাহিদা পূরণের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করছে। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর পাশাপাশি সৃষ্ট খরার সাথে খাপ খাওয়ানো উপযোগী কৌশল প্রয়োগ করে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রয়োজন। ভূপৃষ্ঠস্থ পানির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনজনিত কারণে হিমালয় পর্বতমালার বরফ গলা পানি সীমিত হওয়ায় বড় বড় নদ নদীসমূহের নাব্যতা কমে যাচ্ছে। বাংলাদেশ একসময় হাওর, খাল, বিল, পুকুর ও দিঘির মতো মৌসুমী ও বহুবর্ষী জলাশয়ের পানিতে পরিপূর্ণ ছিল, যা বর্তমানে শুকনো মৌসুমের শুরুতেই শুকিয়ে যায়। কম বৃষ্টিপাত ও তাপমাত্রা বাড়ার পাশাপাশি কৃষি সেক্টরে সেচের চাহিদা মেটানোর ফলে পুকুর ও খাল বিলের পানি দ্রুত কমে যাচ্ছে। অন্যদিকে পুকুর, দিঘি ও বাওরের মতো বদ্ধ জলাশয়গুলো পলি জমা হওয়ার ফলে পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। আবার দেশের উত্তরাঞ্চলে আত্রাই, মহানন্দা, ধরলা, গুমানি, জলঢাকা ও পুনর্ভবা এসব ছোট ছোট অনেক নদী খরস্রোতা ছিল, যেগুলো মানুষের জীবন জীবিকা ও কৃষি উৎপাদন ব্যবস্থাকে সচল রেখেছিল, কিন্তু আজকে এগুলোর কার্যকারিতা কমে গেছে। অতীতে জেলেরা নদী এবং নিচু জলাভূমিতে মাছ ধরত। এখন পানি সহজে পাওয়া যায় এমন নিচু জমি সমূহ বোরো ধানের আবাদের জন্য ব্যবহার করা হয়। খরিফ এক মৌসুমে উচ্চ তাপমাত্রার কারণে পানির বাষ্পীভবনজনিত অপচয় বেড়ে যাচ্ছে। কৃষি রেডিও FM 98.8, কৃষি রেডিও FM 98.8।
ভূগর্ভস্থ পানির উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের মধ্যে রয়েছে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব, দেরিতে মৌসুমী বায়ু প্রবাহ শুরু এবং খরার কারণে ভূপৃষ্ঠস্থ পানি কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের চাহিদা দিন দিন বাড়ছে। একসময় প্রত্যন্ত অঞ্চলে 5 থেকে 20 ফুট গভীরতার কুয়া ও ইন্দারা ভূগর্ভস্থ পানির উৎস ছিল। কৃষি উৎপাদনের সেচ ও সুপেয় পানির চাহিদা বাড়ায় ভূগর্ভস্থ পানি অতিমাত্রায় উত্তোলন করা হচ্ছে, ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। গত 20 বছর আগে কুয়া ও ইন্দারার ব্যবহার পানির অভাবে বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে মানুষ 30 থেকে 40 ফুট গভীর নলকূপ ব্যবহার শুরু করে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে চলে যাওয়ার ফলে 150 থেকে 200 ফুট গভীর নলকূপ বসাতে হচ্ছে। অনেক ক্ষেত্রে 200 থেকে 250 ফুট গভীর পাম্প বসানো হচ্ছে। বেশ কয়েক বছর আগে দেখা গেল সে পাম্পেও পানি উঠছে না। বর্তমানে সেচের জন্য কৃষককে অগভীর নলকূপের উপর নির্ভর করতে হচ্ছে। বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায় ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর প্রায় 5 থেকে 6 ফুট গভীরে চলে যাচ্ছে। অতিমাত্রায় ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানিতে ক্ষতিকর খনিজের মাত্রা বেড়ে যাচ্ছে, যা আবাদি জমির উর্বরতার উপর নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে। সম্প্রতি ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ লক্ষ্য করা যাচ্ছে, যা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার দক্ষতা সর্বোচ্চ বৃদ্ধিকরণের উপায়। এই অবস্থা থেকে উত্তরণে পানি সাশ্রয়ী সমন্বিত ব্যবস্থা গ্রহণ একান্ত প্রয়োজন। যেমন সেচের পানি বেশি লাগে এমন ফসলের আবাদ কমিয়ে সেচ কম লাগে এমন ফসল যেমন ছোলা, মুগ, সরিষা, মুসুর, তিল, তিসি ও গম এসব ফসলের আবাদ বাড়ানো যায়। পিট পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ, স্বল্পমেয়াদী জাতের ধানের আবাদ যেমন বোরো ধানের ক্ষেত্রে বৃধান 28, বৃধান 55, আমন ধান যেমন বৃধান 49, বৃধান 56, বৃধান 57 ও বিনা ধান 7 এবং আউশ ধান যেমন বৃধান 48 ও বৃধান 55 জাতের আবাদ বাড়ানো। আগাম আমন ধান কাটার পর জমি বেশি দিন পতিত না রেখে জমিতে রস থাকা অবস্থায় চাষ দিয়ে আগাম ডাল ও তৈল ফসলের আবাদ করা, যাতে মাটির রসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। বোরো ধানের জমিতে AWD পদ্ধতিতে সেচ দেওয়া। খরা সহনশীল বিভিন্ন সবজি যেমন পুঁইশাক, করলা, বেগুন, কলমি শাক, সজিনা ও গাছ আলুর আবাদ বাড়ানো। মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য জমিতে সবুজ সার চাষ করা ও কম্পোস্টের ব্যবহার বাড়ানো। মাটির পানির বাষ্পীভবন কমানোর জন্য চাষাবাদের ক্ষেত্রে গভীরভাবে চাষ দেওয়া, জাবরা প্রয়োগ এবং সেচ ও বৃষ্টির পর পানির আস্তর ভেঙে দেওয়ার চর্চা বাড়ানো। পাশাপাশি মিনি পুকুর খনন সহ মাঝারি ও বড় পুকুর এবং খাল পুনঃখনন করে পানি ধরে রেখে সেচের ব্যবস্থা করা। সেচের উদ্দেশ্যে বর্ষার পানি ধরে রাখার জন্য খাল নালাসমূহে ক্রস ড্যাম তৈরি করা। সেচের পানির অপচয় রোধে ফিতা পাইপের সাহায্যে সেচ প্রদান। জমিতে বৃষ্টির পানি ধরে রাখার জন্য আইল উঁচু করে বাঁধা। বৃষ্টিপাত বাড়ানোর জন্য ফলজ ও বনজ বৃক্ষের আবাদ বাড়ানো প্রয়োজন। খরাপ্রবণ এলাকার উপযোগী জাতের ধান যেমন বৃধান 42, বৃধান 43, BR 10, BR 11, বৃধান 30, বৃধান 31, BR 25, বৃধান 32, বৃধান 33, বৃধান 39, বৃধান 49, বৃধান 56, বিনা ধান 7, গম যেমন গৌরব, বাড়িগম 25, বাড়িগম 26, ডাল জাতীয় ফসল যেমন বাড়ি মুগ 5, বাড়ি মুগ 6, বাড়ি ছোলা 3, বিনা ছোলা 2, বাড়ি খেসারি 3, বাড়ি মসুর 3, বাড়ি মসুর চাষ বাড়ানো। খরা সহনশীল বিভিন্ন সবজি যেমন পুঁই শাক, করলা, বেগুন, কলমি শাক, সজিনা, গাছ আলুর আবাদ বাড়ানো। খরাপ্রবণ এলাকার উপযোগী অপ্রচলিত ফসল যেমন কাউন, চীনা, ট্রিটিক্যালি, বার্লি, তিল, তিসি ইত্যাদির চাষ বাড়ানো।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান সোনালী জীবন। পরিবেশিত হচ্ছে কৃষি রেডিও ৯৮.৮ FM থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান সোনালী জীবন সম্পর্কে মতামত জানিয়ে চিঠি লিখতে পারেন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক সোনালী জীবন, কৃষি রেডিও ৯৮.৮ FM, আমতলী, বরগুনা ৮৭10। আর আপনারা যারা SMS করতে চান তারা মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখুন আপনার নাম ও ঠিকানা, তারপর লিখুন আপনার মতামত বা মন্তব্য, তারপর পাঠিয়ে দিন 01775566446 এই নম্বরে। 01775566446 নম্বরে ফোন করেও জানাতে পারেন আপনার মতামত। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের আয়োজন এ পর্যন্তই। কমিউনিটি শিক্ষণ অনুষ্ঠান সোনালী জীবন শুনতে পাচ্ছেন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার সন্ধ্যা 6:30টায় আপনার প্রিয় কৃষি রেডিও ৯৮.৮ FM থেকে। বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, সোনালী জীবন অনুষ্ঠানটির গবেষণায় ছিলেন মোহাম্মদ মঞ্জুর হোসেন, উপস্থাপনায় ছিলাম আমি ঈশিতা ক্লারা গমেজ, শব্দধারণ ও সম্পাদনায় অ্যান্থনি গমেজ, ব্যবস্থাপনায় শাহনাজ পারভিন, আমিনুল ইসলাম দুলাল ও মোহাম্মদ হাসান, সার্বিক তত্ত্বাবধানে শাহাদত হোসেন, প্রযোজনা শামীম মৃধা। বন্ধুরা, আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।